প্রাচীন যুগ থেকে ভারতীয় দর্শনের যে সমৃদ্ধি, ভারতের জ্ঞান বিজ্ঞান চর্চার যে সমৃদ্ধি, যে অতি উচ্চ কোয়ালিটির চিন্তা ভাবনা, আইডিয়া আমাদের এখানে যে হয়েছে, তৈরি হয়েছে, তার একটা কারণ হচ্ছে এই তর্কশীলতা। আধুনিক সমাজ অনুসন্ধিৎসাকে গণ্য করে, আমরা সবাই জানি, নতুনকে জানার পথ হিসেবে। ভালো কলেজে, ভালো স্কুলের উচ্চ শ্রেণীতে ছাত্রদের শিক্ষক শিক্ষিকারা প্রথমেই যেটা শেখানোর চেষ্টা করেন ছাত্রছাত্রীদের, সেটা হচ্ছে প্রশ্ন করো, প্রশ্ন করতে শেখো। কিন্তু দৈনন্দিন ব্যবহারিক জীবনে প্রশ্ন করাকে, ভিন্ন মত পোষণ করাকে, তর্ক করাকে আজকের ভারতে ঘৃণা করা হচ্ছে। রাষ্ট্রশক্তির প্রশ্রয় আমরা দেখতে পাচ্ছি, সমাজে হিংসার প্রসার ঘটছে। কোনো কর্তৃপক্ষকে বিন্দুমাত্র প্রশ্ন করা হলেই হিংস্রভাবে তার উপর ঝাঁপিয়ে পড়ছে কিছু মানুষ। আজকের দুনিয়ায় সব থেকে সহজ হচ্ছে নেট মাধ্যমে ঝাঁপিয়ে পড়া। সব থেকে কম দায় নিয়ে, কম ঝুঁকি নিয়ে কোনো মানুষকে আক্রমণ করা যায়, হিংসা প্রকাশ করা যায় এই নেট মাধ্যমে। যারা ঝাঁপিয়ে পড়ে তারা কারা? তারা দলবদ্ধভাবে যখন ঝাঁপিয়ে পড়ে তখন তারা নেকড়ের মতো, আর যখন তারা একলা থাকে তখন তখন তাদের মধ্যে যে বৃত্তি দেখা যায় সেটাকে মেষ বৃত্তি বলা যেতে পারে। ভক্ত ভেড়ার দেশে পরিণত হচ্ছে আমাদের ভারত, জানি আজকে আমরা দু একটা কথা বলবো। এবং যার সর্বশেষ এবং অত্যন্ত জাজ্জল্যমান উদাহরণ, যা সকলেরই জানা, সেটা দিয়ে আজকে বক্তব্য আমি প্রতিষ্ঠা করার চেষ্টা করব। সেটা হচ্ছে বেদান্ত শ্রীবাস্তব বলে সিবিএসইর যে ছেলেটি, বেদান্ত শ্রীবাস্তব বলে সিবিএসইর যে ছেলেটি ক্লাস 12-এর পরীক্ষা দিয়েছিল। পরীক্ষায় তার মনে হয়েছিল, সে করেই বলছি, তিনি করে নয়, সদ্য ক্লাস 12-এ পরীক্ষা দিয়েছে, 18 বছর বয়স হয়েছে কি হয়নি, যদিও হয়ে থাকে সে কিশোরী মাত্র, আমার সন্তানের থেকে অনেক ছোট। তার মনে হয়েছিল বিভিন্ন উত্তরপত্রের মধ্যে ফিজিক্সে সে অন্য সব সাবজেক্টে তার প্রত্যাশা মতো নম্বর পেয়েছে, কিন্তু ফিজিক্সে পায়নি। সে ফিজিক্সের খাতাটা দেখতে চেয়েছিল। এখন যে পদ্ধতিতে খাতা দেখা হয় অন স্ক্রিন মার্কিং বলে, তাতে সেই খাতাটা ডিজিটাল ভাবে তার কাছে পৌঁছে দেওয়া যায়। সিবিএসই পৌঁছে দিয়েছিল, সে আবেদন করা কিছুদিন পরে পৌঁছে দিয়েছিল। তাতে সে দেখে যে সেটা আসলে তার খাতা নয়। সেটা সে প্রকাশ করে সোশ্যাল মিডিয়াতে, এক্স মাধ্যমে সে প্রকাশ করে। তার নিজেরই অন্য উত্তরপত্রের পাশাপাশি সেটা দেখিয়ে যে এটা তার খাতা নয়, তার হাতের লেখা নয়। সিবিএসই তার খাতা বলে যেটা পাঠিয়েছে সেটা তার খাতাই নয়। এর পরের কাহিনীও সকলের জানা, ছোট্ট করে সেটা বলি আমি, যেটা হয়তো অনেকে জানা নয় সেটাতে যাচ্ছে। পরের কাহিনী হচ্ছে, তার উপর কয়েক ঘন্টার মধ্যে ঝাঁপিয়ে পড়লো, তার পোস্টটি দেখলো 30 লক্ষের বেশি মানুষ, এবং তার একটা বড় অংশ তার উপরে, যেটা বললাম, দলবদ্ধ নেকড়ের মতো ঝাঁপিয়ে পড়ল। সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এক্সামিনেশনকে প্রশ্ন করেছে। এত বড় আস্পর্ধা, দেশদ্রোহী, এমনকি পাকিস্তানি পর্যন্ত বলা। যারা বললেন তাদের মধ্যে আমার পেশায় থাকা মানুষজন আছেন। তারা অবশ্য আজকাল খুব বেশি দায়িত্বশীলতার পরিচয় সাধারণভাবে দেন বলে আমি দাবি করতে পারি না। সরকারি সংস্থা দূরদর্শনে কাজ করা প্রবীণ সাংবাদিক, তিনিও বললেন, তিনিও বললেন, পরে তারা ক্ষমাও চেয়েছেন অনেক। তাকে দেশদ্রোহী, তাকে পাকিস্তানি বলা। তার অপরাধ কি? শুধু সে প্রমাণ সহ দেখিয়ে দিয়েছে যে সিবিএসই একটা ভুল করেছে। ভক্ত ভেড়ার দেশে পরিণত না হলে ভারত, এটা কখনো হতে পারে? এবার একটু ব্যাকগ্রাউন্ডে যাই, যেটা হয়তো সকলের জানা নয়। সিবিএসই এই কাজটা করার দায়িত্ব দিয়েছিল ওয়েব এডুটেক বলে একটা সংস্থা। এই সংস্থাকে এখন সংস্থার উপর তারা আর্থিক পেনাল্টি চাপানোর কথা ভাবছে। এই দায়িত্ব দেওয়ার ব্যাকগ্রাউন্ডটা কি? ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে যে এই অনস্ক্রিন মার্কিং এখন বিভিন্ন বোর্ডে, বিভিন্ন সংস্থায়, বিভিন্ন দেশে
পরীক্ষার উত্তরপত্রে মূল্যায়ন করার একটা প্রচলিত প্রথা। আগে যেমন মাস্টারমশাইরা দিদিমণিরা খাতাটা হাতে নিয়ে খাতা দেখতে বসতেন, সিবিএসই তে অনেকদিন ধরেই খাতা বাড়িতে নিয়ে যাওয়া যায় না, খাতা দেখার জন্য নির্দিষ্ট পরীক্ষা কেন্দ্র হয়, সেখানে গিয়ে পরীক্ষকরা খাতা দেখেন। তাতেও মানুষের যাতায়াত আছে, খাতাটা পাঠানোর ব্যাপার আছে, সাবজেক্টের টিচারের এক্সামিনারে পাওয়ার ব্যাপার আছে। অনস্ক্রিন মার্কিং এর সুবিধাটা হলো যে খাতাটাকে ছবি তুলে সেটাকে কম্পিউটারে আপলোড করা হলো। এবার সেই খাতা বিশ্বের যে কোনো জায়গায় যে কোনো এক্সামিনার দেখতে পারেন। আগে যেহেতু ফিজিক্যালি একটা জায়গায় গিয়ে খাতা দেখতে হতো, সেহেতু এটা তো সম্ভব নয় যে কেরালা থেকে পরীক্ষক এনে কলকাতায় খাতা দেখানো হবে, সেটা হতোও না। ফলে একটা অঞ্চলগত একটা বৈষম্য, একটা রিজিওনাল ডিসক্রিপেন্সি, এরকম ব্যাপার থাকার সম্ভাবনা ছিল। যদিও নানা রকম গাইডলাইন থাকে, সেটা হওয়ার কথা নয়, কিন্তু সম্ভাবনা থাকেই একটা। সিবিএসই যেহেতু সর্বভারতীয় বোর্ড, সারা দেশেই এর স্কুল রয়েছে, তো সেই সমস্ত সম্ভাবনা বা যাতে যাতে এলিমিনেট করা যায়, যাতে সেগুলো না থাকে এই সমস্ত সমস্যাগুলো, সেই জন্য ওএসএম একটা গৃহীত পদ্ধতি এবং নীতিগতভাবে এতে কারোর আপত্তি থাকার কথা নয়। কিন্তু এই সংস্থাকে যখন দেওয়া হলো, তখন ভারপ্রাপ্ত সিবিএসই যে বোর্ড, সেখানে কিন্তু কথা হয়েছিল যে একটা পাইলট প্রজেক্ট প্রথমে করা হবে। হয়তো একটি বিষয়, কিছু খাতা, সমস্ত অঞ্চলে, সিবিএসই অনেকগুলো অঞ্চল আছে সারা দেশে, পূর্বাঞ্চল, উত্তরাঞ্চল, দক্ষিণাঞ্চল ইত্যাদি। প্রতিটি অঞ্চলে কিছু স্কুল নিয়ে, কিছু খাতা নিয়ে পরীক্ষা করে পাইলট প্রজেক্ট যাকে বলে, দেখা হবে যে এটা কার্যকর করা হচ্ছে কিনা, তারপরে এটাকে চালু করা হবে। কিন্তু কর্তারা এই বছরই পুরোপুরি চালু করে দেন। সারা দেশে 18 লক্ষের বেশি পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছিলেন, যাদের প্রায় 98.5 লক্ষ খাতা, সেগুলো দেখা হয়েছে। এইবার উত্তরপত্র, তাদের মূল্যায়ন ঠিক মতো হয়নি, এই আবেদন জানিয়েছেন ওই 18 লক্ষের মধ্যে 2,94,000 ছাত্রছাত্রী। ভেবে দেখুন, তার মানে প্রতি 6 জনের মধ্যে গড়ে একজনের পরীক্ষার মূল্যায়নের সমস্যা আছে। এবং যে সমস্ত উত্তরপত্রে তারা মূল্যায়ন দাবি করছে, তার সেটা হচ্ছে 18 লক্ষের মধ্যে, অর্থাৎ সেটা 18%। আর প্রতি 5টা খাতার মধ্যে প্রায় গড়ে একটা খাতা নিয়ে সমস্যা হচ্ছে বলে তারা পরীক্ষার্থীরা মনে করছে। বেদান্ত শ্রীবাস্তবের ঘটনাটা যদি এতখানি চর্চিত না হতো, তাহলে তো এই বিষয়ে আমাদের এত মাথা ঘামাতাম না, আমরা এখন অনেকেই হয়তো এত মাথা ঘামাতাম না। এবং এই ধরনের ব্যবস্থাপনার মধ্যে যে ছাত্ররা কিভাবে ক্ষতিগ্রস্ত হয়, তা হয়তো আমরা জানতে পারতাম না। কিভাবে ছাত্ররা ক্ষতিগ্রস্ত হয়েছে অতীতে? 2019 সালে, তথ্যটা খেয়াল করো, 2026-এ বড় গন্ডগোল হলো সিবিএসই। 2019 সালে এই কোয়েম এডুটেক নামে যে সংস্থা, এরই যে পূর্বসূরি গ্লোবারেনা তার তখন নাম ছিল, তাদের তেলেঙ্গানা বোর্ড তাদের ক্লাস 12-এর খাতা এই ওএসএম পদ্ধতিতে দেখার দায়িত্ব তাদের দিয়েছে। সেবার কি হয়েছিল? সেবার দেখা গেছিল 9 লক্ষ প্রায় পরীক্ষার্থীর মধ্যে প্রায় 1/3 ফেল করল ক্লাস 12 বোর্ড। মনে রাখা দরকার, 18 জন ছাত্রছাত্রী আত্মহত্যা করেছিল। সেইবার দেখা গেছিল ঠিক এবার যেমন ধরা পড়েছে, তেমনই প্রচুর যাকে বলে ব্লাড অ্যান্সার স্ক্রিপ্ট থেকে কিছু পড়া যাচ্ছে না, পড়ে কিছু বোঝাই যাচ্ছে না। এবং এই বিরাট কেলেঙ্কারির পর তেলেঙ্গানার ঘটনা বাংলাতে অত দূর এসে পৌঁছয়নি। সারা দেশে প্রত্যেক রাজ্যেই বোর্ড রয়েছে, একটা ক্লাস 10 বোর্ড, একটা ক্লাস 12 বোর্ড। এত ডিটেল খবর শিক্ষা সংক্রান্ত সকলের পক্ষে রাখা সম্ভব নয়। তেলেঙ্গানায় তখন ছিল বিআরএস সরকার, মানে তেলেঙ্গানা রাষ্ট্র সমিতি আগে ছিল বিআরএস। তারা কিন্তু গ্লোবারেলা সংস্থাকে তারা ব্ল্যাকলিস্ট করলো, তাদের বাতিল করলো কন্ট্রাক্ট। সেই গ্লোবারেলাই কোয়েম এডুটেক নামে নতুন করে আত্মপ্রকাশ করেছে এবং এবার সিবিএসই এই বরাতটি পেয়েছে।
সিবিএসই কর্তৃপক্ষের বক্তব্য যা তারা জানিয়েছেন সেটা হচ্ছে এদের বরাদ্দের সব থেকে কম টাকায় কাজটা করবে বলে এরা কাজটা পেয়েছিল, বিটটা জিতেছিল। অন্য কম্পিটিটর যারা, তারা এক একটা খাতার মূল্যায়নের জন্য 60 টাকা মতো চেয়েছিল। এরপরেই যারা, এরা দিয়েছে একটা খাতার জন্য 25 টাকা। সিবিএসই কে এত কম খরচে খাতা দেখার ব্যবস্থা করতে কে বলেছে আমরা জানি না, কারণ ছাত্ররা যখন স্ক্রুটিনির জন্য আবেদন করছেন তাদের কিন্তু 6,000 টাকা করে দিতে হচ্ছে। 25 টাকা দিয়ে খাতা দেখিয়ে পরে স্ক্রুটিনির জন্য 6,000 টাকা, এই তথ্যগুলো কি আমরা জানতাম? আমিও জানতাম না, জানার কোনো দরকার হয়নি। কিন্তু আমি বা আমার মতো অধিকাংশই ঝাঁপিয়ে পড়েনি হিংস্র বাঘের মতো, নেকড়ের মতো একটা 18 বছরের ছেলের উপরে, সে কোনো একটা সরকারি সঙ্গে সংযুক্ত কোন একটা সংস্থা, কাগজে কলমে স্বায়ত্তশাসিত সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, যদিও মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান তাদের বৈঠক ইত্যাদি করছেন এখন গন্ডগোলে, তার উপর ঝাঁপিয়ে পড়লো দেশদ্রোহী পাকিস্তানি। তার একটা কারণ হচ্ছে বিরোধী দল নেতা রাহুল গান্ধী, তিনি বিষয়টিকে তুলেছিলেন, এবং যেহেতু এর আগে ঘটনাটি তেলেঙ্গানায় ঘটেছে, তেলেঙ্গানায় এখন কংগ্রেস সরকার রয়েছে, তাই হয়তো অনেক বেশি তথ্য তার জানা রয়েছে, তিনি পুরো ঘটনাটা সামনে এনেছিলেন। এরও আগে তথ্য অনুসন্ধান করে এটাও পাওয়া যাচ্ছে 2026 হলো সিবিএসইর ঘটনা, 2019 হয়েছিল তেলেঙ্গানা বোর্ডের ঘটনা, তারও অনেক বছর আগে, 9 বছর আগে 2010 সালে এই অন্ধ্রপ্রদেশেরই, ওই অঞ্চলের সংস্থা, এটি নানাভাবে নাম পাল্টে পাল্টে বারবার আসছে, অন্ধ্রপ্রদেশের জওহরলাল নেহরু টেকনিক্যাল ইউনিভার্সিটি কাকিনাড়া, তারা তাদের পরীক্ষা পদ্ধতির আপগ্রেডেশন, পুরো পরীক্ষা পদ্ধতি কম্পিউটারাইজেশন, তার জন্য এই সংস্থাকে নিয়োগ করেছে। শেষ পর্যন্ত তারা কিন্তু এই সংস্থার বিরুদ্ধে, গ্লোবারেনা তখন যার নাম ছিল, তেলেঙ্গানা কাণ্ডের পর নাম পাল্টে কোয়েম্টেরুটেক হয়, তারা গ্লোবারেনার বিরুদ্ধে 20 কোটি টাকার ক্ষতিপূরণের মামলা করেছিলেন, ক্রিমিনাল ব্রিচ অফ ট্রাস্ট ফৌজদারি মামলা করেছিলেন। সে মামলার আজও নিষ্পত্তি হয়নি। তাহলে এমন একটা সংস্থা, যে ট্র্যাক রেকর্ড হচ্ছে এই, তাকে একটা সিবিএসইর মতো বোর্ড কোন রকম কোনো পাইলট প্রজেক্ট না করে, তাদের কার্যকারিতা, তাদের যোগ্যতা, তার কোনো পরীক্ষা না নিয়ে সারা দেশে 18 লক্ষ ছাত্রছাত্রী পরীক্ষা নেওয়ার ভার তার উপর ছেড়ে দিল। এই অপদার্থতা নিয়ে, এই অন্ততপক্ষে শিথিলতা, অন্ততপক্ষে গাফিলতি, যদি এর মধ্যে দুর্নীতি থেকেও থাকে আমরা জানি, সেই নিয়ে প্রশ্ন করা যাবে না?